তখন আমাকে বললো চলে যেতে। বললাম কেন? মানে ভাগ্য দেবতা যাকে আমরা বলতে পারি। বাদরের ঘিলু খাচ্ছে, মাকড়সা খাচ্ছে, এইসবই খাচ্ছে। গুড মর্নিং সবাইকে, নমস্কার এন্ড ওয়েলকাম টু মিস বং রোভার। আশা করি সবাই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমার খুব বাজে রকম ঠান্ডা লেগে গেছিল। এক্সট্রিম ওয়েদার চেঞ্জ, একদিন এই ওয়েদারে একদিন ওই ওয়েদারে সবকিছু করতে করতে আজকে আমি সুস্থ। তো আমি কি করেছিলাম, আগের ভিডিওর পর একদিন আমি রেস্ট নিয়েছিলাম। আজকে হলো জানুয়ারির 9 তারিখ। তো আমি আগের দিনটা রেস্ট নিয়েছিলাম, নিয়ে আজকে আমি আবার বেরিয়ে পড়েছি। আর দুঃখের কথা বলতে গেলে আজকে হলো আমার চায়না ঘোরার আর কি লাস্ট দিন। এরপরেও ভিডিও আসবে, সেটা বেসিক্যালি এখান থেকে চলে যাচ্ছি, কিভাবে যাচ্ছি সেই সব। তো আমার আর কি মনটা খুব একটা ভালো নেই, কারণ এত সুন্দর জায়গা, এত কিছু দেখার আছে এখানে। আমি এখন হাঁটছি এরকম একটা রাস্তা দিয়ে। আমি যেখানটা রয়েছি এই শহরের একটা হোটেলে রয়েছি। তো হোটেলের মধ্যেই আজকে আমি এখান থেকে একটা অন্য শহরে যাব, যেখান থেকে আমার ফ্লাইট আছে এখান থেকে চলে যাওয়ার। তো সেই হোটেলের মধ্যেই আমি আমার লাগেজগুলো রেখে এসেছি, খালি আমি ল্যাপটপের ব্যাগটা নিয়ে হাঁটছি। বিকেলবেলা গিয়ে, মানে আমার ঘোরা শেষ হলে, আমার যখন ট্রেনের টাইম হবে তখন তার আগে গিয়ে লাগেজটা নিয়ে ওখান থেকে বেরিয়ে যাব। আর হোটেলটা খুব কাছে স্টেশনের, একটা অলিগলি দিয়ে যাচ্ছি। তো আমি এখন আছি ডালি নামে একটা শহরে। আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন আমি ছিলাম সাংগ্রিলাতে। সাংগ্রিলা থেকে 4 ঘন্টার একটা ট্রেন রাইডে আমি চলে এসেছি ডালি। তো এই ট্রেন রাইডটা আমি আপনাদের দেখাইনি, কারণ সাংগ্রিলাতে একটু শরীরটা খারাপ ছিল, আর আমার ট্রেনের যে জার্নিটা সেটা ঠিক তার পরের দিনই সকালে ছিল। ধীরে সুস্থে সবকিছু করে আমি এখানে এসে ভাবলাম প্রপার একটা রেস্ট নিয়ে এখান থেকে বেরোবো। মন চাইছিল না রেস্ট নিতে। এখন এই শহরের টেম্পারেচার হলো 9 ডিগ্রি, 9 থেকে 10 হবে, বা তার ওপরে বা তার নিচে নামবে না। রাতের দিকে কমতে পারে, রাতের দিকে হবে বোধহয় 6 বা 4 এরকম কিছু একটা দেখেছিলাম। আর আমি এখন দেখতে যাচ্ছি, এখানে একটা খুব সুন্দর জায়গা আছে যেখানে রয়েছে 3 পাগোডাস। আজ থেকে 1800 বছর আগে এটা তৈরি হয়, এবং সেখানে শুনেছি রয়েছে ভেতরে সোনার বুদ্ধ, মানে সোনার বুদ্ধদেবের মূর্তি আর কি। এবার কোনো আইডিয়া নেই যে ওখানে কোনো রকম ভিডিও করতে দেবে কিনা, আর সেটা তো গিয়েই দেখতে পারবো। আপাতত এখন সেই দিকেই হাঁটছি। তো যেখানে আমার হোটেল ছিল সেখান থেকে আমি একটা ডিডি করে, মানে ট্যাক্সি করে আমি চলে এসেছি এই লোকেশনে। প্রায় চলে এসেছি, হাঁটছি আর হাঁটতে হাঁটতে দেখলাম রাস্তার একদম ধারে এরকম সুন্দর জিনিসপত্র রাখা, টুপি, পাগোড়া, এগুলোকে পাগোড়া বলে, মাদুলি টাইপের এইগুলো, ফল, এখানে বিভিন্ন রকম জিনিস। এই রাস্তাটা পুরোটাই একদম ওইখানে গিয়ে শেষ হচ্ছে, বাট যেখান থেকে দেখালাম সেরকম লম্বা রাস্তা জুড়ে শুধু বিভিন্ন রকম জিনিসপত্রের বাজার। আর এখানে সব জামাগুলো এই কালারের বেশিরভাগ। হাই, না ইটস ওকে, থ্যাংক ইউ। উনি ভেবেছে আমি কিনবো। এখানের মানুষজন বেশ ভালো, খুব পোলাইট। ফল ফল ফল, কত রকমের ফল। তো আমি পুরো ওই গলিটা ধরে হাঁটলাম, হেঁটে একটা জায়গা আছে এখানে, ঠিক এইখানটায় রয়েছে টিকিট অফিস। আর আমার মনে হয় এই দিকটা হলো এন্ট্রান্সটা। তো দেখি টিকিট কত করে ভিতরে গিয়ে। আমি ঢুকে গেছি, যখন টিকিট কাটতে গেলাম তখন আমাকে বললো চলে যেতে মানে ঢুকে যাও, টিকিট লাগবে না। বললাম কেন? তারপরে ওদের ওখানে একটা লেখা টাইপের ছিল, সেখানে দেখালো যে এই মুহূর্তে ডালিতে, এই যে শহর মানে ডালি, আর এই যে জায়গাটা আমি দেখতে এসেছি পাগোডা, এটা ট্যুরিস্টদের জন্য ওরা ফ্রি করেছে। ট্যুরিস্ট মানে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের জন্য, লোকালদের জন্য নয়। তো যাতে এখানে ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট আরো বেশি আসে, মানে ওদের একটা ভালো মার্কেটিং হয় সেইভাবে। তো ভালোই
ঢুকে গেলাম, এবার দেখি আগে গিয়ে কি হয়। আমার পিছনে যে দেখা যাচ্ছে যে জায়গাটা, সেখানে কি করছে, আমার পাসপোর্ট চেক করলো। তো মানে যেহেতু টিকিট নেই ফরেনারদের, ওরা শুধুমাত্র পাসপোর্ট চেক করবে, পাসপোর্টের নাম্বারটাকে নোট করে নেবে। এই হলো আপাতত এখানকার চারিদিক। তো বেসিক্যালি টিকিটের ওখানে একটা বাস ট্যুরও ছিল, বাট এই সাইট সিন বাসগুলোও নেওয়া যায়। তো সেটাও ফ্রি কিনা আমি জানি না, যেহেতু ওটা একসাথেই টিকিটের সাথে কাটে, হতে পারে। এবার গিয়ে আমাকে জিজ্ঞেস করতে হবে। যাওয়ার আসা 35 ইউয়ান পার পারসন। তো একটা আমি কেটে নিয়েছি এখান থেকে, এই যে টিকিট কাউন্টার। আর এই প্রথমবার আমি ক্যাশ ইউজ করলাম, কারণ আমি অনেকটা ক্যাশ তুলে রেখেছিলাম যদি লাগে। তো এখানে কোথাও ক্যাশ লাগেনি, আমি ভাবলাম একটু আজকে ইউজ করা যাক। তো জাস্ট এখানে ক্যাশ ইউজ করলাম। এই যে এখানকার 10 টাকা এটা। এবার এইগুলো যাওয়ার সময় এয়ারপোর্ট থেকে আমাকে আবার এক্সচেঞ্জ করাতে হবে। টিকিটটা স্ক্যান করালাম এনার কাছে, করিয়ে এখন এখানে একটা এরকম লাইন টাইপের রয়েছে, সেটাকে ফলো করছি। এই যে এরকম লাইন, সেটাকে ফলো করছি। এখানে পরপর প্রচুর এরকম দাঁড়িয়ে আছে, তো একটার মধ্যে উঠে বসবো, এটার মধ্যে উঠে বসবো। চলে এসেছি, খুব সুন্দর একটা জায়গা। তো এইগুলোর ভেতরে তো ঢুকবোই। এখানে আরেকটা রয়েছে, এই দিকে আরেকটা, এখানে পিছনে পাহাড়, পিছনে সুন্দর পাহাড় মেঘে ঢাকা। সবার আগে এইটা দিয়ে শুরু করি। আচ্ছা, এইটা কিন্তু কোভিডের সময় থেকে বেশ অনেক দিন, বলতে গেলে বছর বন্ধ ছিল, অনেকগুলো বছর। মানে এখন তো সবে 2025, আমার মনে হয় 2024-এ কোনো এক সময় থেকে এটা খুলেছে, সেই জন্য এখন এটা আমাদেরকে ফ্রি দিচ্ছে। দেখুন সুন্দর ফুল। তো ভিতরে যাওয়া যাক। বাইরে থেকেই দারুণ একটা জিনিস দেখেছি, ভিতরে গিয়ে দেখাই। এখানে যাদের মূর্তি দেখছেন তাদেরকে বলা হয় জেন বৌদ্ধ ধর্ম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। এনাদের নাম হলো ধর্মা, হুইকে, শেঙ্গেয়ান, দাওশিং, হোংগ্রেন ও হুইনেং। জেন হলো বৌদ্ধ ধর্মের একটি শাখা, যা মূলত ধ্যান ও মননশীলতার উপর গুরুত্ব দেয়। এখানের এই মূর্তিগুলি প্রায় 6 মিটার উঁচু, আর এখানে এনাদেরকে পুজো করা হয়। এই হলো এখানে চারিদিক, ওই রাস্তাটা থেকেই আসলাম। চারিদিকে এরকম সুন্দর দৃশ্য, ওয়েদারটা তো দারুণ। আর ওই পাশে না একটা লেক আছে, আমি জুম করে দেখাচ্ছি। এই লেকটাও ভীষণ সুন্দর, কিন্তু এখানে আজকে যাওয়া হবে না। আর এই যে পুরো এরিয়াটা যেখানে আপনি দেখছেন এখন বিভিন্ন রকমের টেম্পল রয়েছে, এই পুরো এরিয়াটাকে কিন্তু বলে চংশেন টেম্পল এরিয়া। তো এই টেম্পলের ভিতরে ছিলাম, ভিতরটা আপনাদের দেখালাম। অসাধারণ অসাধারণ দেখতে ভিতরটা। এখন আমি চলেছি গাউসিন প্যালেসের দিকে। এই যে প্যালেসটা বা টেম্পল, তাকে বলা হয় গাউসিন প্যালেস।
আর এই যে প্যালেসটায় এখন যাচ্ছি সেখানে রয়েছে এখানকার মানে এই ডালি শহরের যে 9 জন রাজা ছিলেন, মানে একজনের পর একজন আরেকজনের পর আরেকজন এরকম করে সেই 9 জন রাজার মূর্তি এখানে রাখা রয়েছে, মানে এই প্যালেসটা বা টেম্পল বলতে পারেন। এবার মনে প্রশ্ন থাকতে পারে রাজার মূর্তি কেন এরকম 9 জনের রাজার মূর্তি কেন পরপর রাখা? তার কারণ হলো যে এই যে এনারা যারা রাজা ছিলেন যাদের মূর্তি ভিতরে রাখা, তারা একটা সময় তাদের রাজত্বর সাথে সাথে তারা বুদ্ধিজম প্র্যাকটিস করতেন। যখন ওনারা একটা সময় মঙ্ক হয়ে যান তখন তারা অনেক বড় রকম একজন মঙ্ক ছিলেন, রেসপেক্ট দেওয়ার জন্য তাদের এই 9 জন রাজার বা মঙ্কের বলতে পারি মূর্তি এখানে তৈরি হয়েছে। মঙ্ক কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। তো চলুন আপনাদের ভিতরটা একটু দেখাই। এখানে অ্যাকচুয়ালি বন্ধ, তো ভিতরে যাওয়া যাবে না, বাইরে থেকে আর কি যতটুকু। আমি এখন যাচ্ছি একটু উপরের দিকে। আমি ছিলাম এতক্ষণ নিচটাতে। এরকম সিঁড়ি রয়েছে যেখান থেকে গেলে দেখা যাবে আরো এরকম অনেক সুন্দর সুন্দর টেম্পল মতো। এখানে একটা এরকম ফাউন্টেন টাইপের রয়েছে। বেসিক্যালি এখানে কি হয়, এই যে এখানে অনেকগুলো ড্রাগন দেখছেন, আর যদি লক্ষ্য করেন ড্রাগনের মুখে এরকম টাইপের রয়েছে গোল গোল, যেগুলো থেকে জল বেরোয়। ড্রাগনের মুখ থেকে জল বেরোয়, আর এই বুদ্ধদেবের যে ছোট মূর্তি রয়েছে ওনাকে স্নান করানো হয়। আর নিচে এরকম মাছ সুন্দর। এখানে মাছেদের জন্য খাবার রয়েছে। এখানে কিন্তু লোকজন খুব বিশ্বাস করে একে অপরকে। যেরকম ধরুন এখানে মাছেদের জন্য খাবার রয়েছে, তো আপনি যদি এটা নিতে চান আপনাকে পে করতে হবে। তো আপনি কিউআর কোডে পে করতে পারেন বা ক্যাশ দিতে পারেন। আর এটা দেখার জন্য কিন্তু এখানে কেউ নেই যে আপনি দিচ্ছেন কি দিচ্ছেন না। মানে আপনি যদি চান এখানে জাস্ট তুলে নিয়েই দিয়ে দিতে পারেন, কেউ দেখবে না, কিন্তু সেটা এখানে কেউ করবে না এবং সেটা করা উচিত না। এখানে একটা টেম্পল রয়েছে অনেক বড়, সেখানে রয়েছে অবলোকিতেশ্বরের মূর্তি। তো অবলোকিতেশ্বর যিনি আছেন ওনাকে কিন্তু বৌদ্ধ ধর্মে একটা শ্রদ্ধেয় স্থানে ধরা হয় এবং এখানে ওনার পুজো করা হয়। মূর্তিটা আমি পড়েছিলাম যে মূর্তিটা নাকি বিশাল বড়, প্রায় 5-6 তলা বাড়ির সমান। তো সেটা আজকে দেখবো আমরা। আর আমি যদি খুব ভুল না হই তাহলে এনার মন্দির কিন্তু আপনারা পাটনাতেও দেখতে পারবেন আমাদের ভারতবর্ষে। অবলোকিতেশ্বরকে কিন্তু দেবতার বিভিন্ন রূপে পুজো করা হয় এবং তাকে মহাকরুণার সাথেও যুক্ত করা হয়। যে মূর্তিটি আপনারা এখন দেখছেন এটি 12 মিটার লম্বা এবং তার এই রূপকে বলা হয় একুশাভি অবলোকিতেশ্বরা। আর এখান থেকে ঠিক বেরিয়ে এখানে একটা বেরোনোর জায়গা আছে, এখান থেকে রয়েছে একটা সুন্দর ভিউ। আর অনেকটা ওঠার পর এই ফ্লোর থেকে ওনার মুখটা একদম সামনাসামনি দেখা যাচ্ছে। এবার আমি নামছি আরেকটু নিচে, আর আরেকটু নিচে আছে আরো কিছু টেম্পল। এখন আমি যাচ্ছি চিয়ানফো প্যালেসের দিকে।
এইখানে যতগুলো মূর্তি আপনারা দেখছেন সেগুলো সবই হলো ডালি রাজ্যের সকল উল্লেখযোগ্য ব্যক্তিদের। ডালি রাজ্য 937 সাল থেকে 1253 সাল পর্যন্ত বিদ্যমান ছিল। এটি ছিল একটি বৌদ্ধ রাজ্য যা বাই প্রজাতির দ্বারা শাসিত হতো। রাজ্যটি ব্যবসা ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। তারপর ঠিক 1253 সালেই মঙ্গল সম্রাট কুবলাই খান তাদের ক্ষমতা থেকে সরিয়ে নিজে এই রাজ্য দখল করেন। এই জায়গাটায় রয়েছে কয়েকশো মূর্তি, আর প্রত্যেকটা দারুণ সুন্দর। মানে আমি হয়তো এক এক করে দেখিয়ে শেষ করতে পারবো না, আমি জাস্ট তাই গোল করে ঘুরে একবার দেখালাম। মানে এই একটা ফ্লোর ভরে মূর্তি, আবার আমি ওপর থেকে যে ঢুকেই দেখালাম ওই জায়গাটা তো ভীষণ সুন্দর সুন্দর সব রয়েছে এই মূর্তিগুলো। চিয়ানফো দেখলাম, ঠিক তার সামনেই আরেকটা রয়েছে। এখানে আপনারা দেখছেন অবলোকিতেশ্বরের 8 রকম মূর্তি। সবচেয়ে বড় মূর্তিটি 9 মিটার লম্বা। প্রতিটা টেম্পলের বাইরে এরকম ব্যবস্থা রয়েছে, আগুনের ধূপকাঠি থাকে, তো এখানে জ্বালানো যাবে। এখন দেখছেন মৈত্রেয় হল। এখানে রয়েছে মৈত্রেয় বুদ্ধদেবের মূর্তি। এই টেম্পলের ভিতরে এখন কাজ চলছে, এই আশেপাশে যে মূর্তিগুলো দেখা যাচ্ছে তাদেরকে বলা হয় ধর্ম রক্ষাকারী দেবতা, যারা বৌদ্ধ ধর্মের সুরক্ষা ও শান্তির প্রতীক। বুদ্ধদেবের এই মৈত্রেয় রূপটি মূলত আনন্দ, শান্তি এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে পুজো করা হয়। আমি ছিলাম এই উপরটাতে, যেটা আপনাদের দেখালাম। এখন আমি নেমেছি আরেকটু নিচে। এটা পিছনের দিক থেকে ঢুকছি, তো এখন থেকেই দেখতে পাচ্ছেন দারুণ একটা ব্যাপার। এখন দেখছেন দ্য হেভেনলি কিং হল। এই যে বিশাল বড় মূর্তিটি দেখা যাচ্ছে তাকে দাহেই বলা হয়। দাহেইকে মহাকাল নামেও ডাকা হয়। তিনি একজন শক্তিশালী বৌদ্ধ রক্ষাকারী দেবতা। বলা হয় যে ইনি সমস্ত নেতিবাচকতা ও অশুভ শক্তিকে দূর করে বৌদ্ধ ধর্মকে সুরক্ষিত রাখেন। উপর থেকে নেমে আসলাম, যে মন্দিরটা এক্ষুনি দেখলেন সেটা উপরে ছিল, তো নেমে এসে এখন এখান থেকে এন্ট্রেন্স আর এক্সিট রয়েছে। আর ঠিক এর পাশেই রয়েছে যে মন্দির, তাকে কিন্তু বলা হয় ফরচুন গড, মানে ভাগ্য দেবতা যাকে আমরা বলতে পারি। চীনা ভাষায় এই ফরচুন গডকে জাও গংনিং বলা হয়। তিনি সম্পদ ও ভাগ্যের দেবতা, যাকে প্রধানত তাও ধর্মে পুজো করা হয়।
বিশ্বাস করা হয় যে তিনি সমৃদ্ধি আনেন, ব্যবসা রক্ষা করেন এবং দুর্ভাগ্য দূর করেন। এখানে যে ধূপ জ্বলছে, সব জ্বলছে, এবার সেগুলো কোথায় পাওয়া যাচ্ছে? সেগুলো পাওয়া যাচ্ছে ঠিক মন্দিরের পাশেই, মানে এই যে মন্দির ঠিক এর সামনেই রয়েছে। আর প্রত্যেকটা মন্দিরের পাশে বা সামনেই কিন্তু এরকম একটা বিশাল বড় মেশিন, সেখানে ব্যবস্থা রয়েছে। তো আমি এখান থেকে একটা নেব। এগুলোর এক একটার দাম হলো 60 ইউয়ান করে। তো কিভাবে নেব? আচ্ছা, পয়সা দিতে হবে। মা, দুটো কেন? ভুল করে দুবার টিপে দিয়েছিলাম বলে দুটো হয়ে গেছে। তো একবার টিপে এখানে আবার 100, এখানে 3টে হয়ে গেছে। হে, কি হচ্ছে? মাইনাস তো করে নিয়েছি। এখানে 60 দিতে হবে কিউআর কোড দিয়ে। অনেক বড়, বিশাল বড় বড় ধূপকাঠি। এই যে আমার মুখ, তো কাঠির এইটুকু পাট আমার মুখে আসছে, আর বাকিটা এই যে। এখন এখান থেকে বেরিয়ে যাব, আর ঠিক এই জায়গাটাতেই কিন্তু একটা সুন্দর ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট রয়েছে, যে লেখা আছে টুরিস্ট রেস্টিং প্লেস ভেজিটেরিয়ান ডায়েট। এটা একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। এবার আমি জানি না এখানে কি পাওয়া যায়। আমি এখানেই খেতাম, কিন্তু আমাকে এখন সিটির দিকে যেতে হবে, নাহলে আমার দেরি হয়ে যাবে, ট্রেন আছে। আর আমি যে কালকে রেস্ট নিচ্ছিলাম, বললাম যে কালকে আমি কোনো ভিডিও করিনি। আপনারা হয়তো আমার ডেসক্রিপশনে বা ভিডিও শুরুতে ডেটগুলো দেখলে বুঝতে পারবেন কোন কোন ডেটে ভিডিওগুলো হয়েছে। তো কালকে আমি দুবেলা খাবার নিয়েছিলাম, মানে যে হোটেলটায় আমি থাকছি তার একদম পাশেই, মানে জাস্ট বেরিয়েই একদম পরপর পরপর সব দোকান রয়েছে। সেখান থেকে কালকে আমি 2 রকম জিনিস খেলাম, দুবার, দুপুরে আর রাতে। একটা ছিল হলো এগ অ্যান্ড টমেটো রাইস, যেটাতে আমি ছবি তুলতে ভুলে গেছি। তো বেসিক্যালি টমেটোটাকে সেদ্ধ মতো করেছে অল্প জলে, বোধহয় যতটুকু আমি খেয়ে বুঝলাম। আর যখন সেটা একদম সেদ্ধ সেদ্ধ হয়ে একটা জল বেরিয়েছে, সেই জলের মধ্যে ডিমটাকে ভেজেছে অর্ধেক সেদ্ধ টাইপের, সেটাই। আর তার সাথে ভাত, ভীষণ ভালো। আর রাত্রিবেলা যেটা খেলাম সেটা ছিল শশার এগ রাইস। তো সেটা বেসিক্যালি ছিল যেরকম লম্বা লম্বা করে শশা কাটে, ওরকম শশা কেটেছে, শশাটাকে হয়তো একটুখানি ওই সেদ্ধ টাইপের করেছে, তারপর একটু তেলের মধ্যে শশা আর ডিমটাকে একসাথে হালকা করে ভেজেছে, তার সাথে ভাত। তো খুব সিম্পল খাবার, ভীষণ ভালো খেতে। আর এখানে আসার আগে কিন্তু আমি জানতামই না যে এখানে এই সমস্ত খাবার এক্সিস্ট করে। আমি মানে জানি না, মানে হয়তো ইন্টারনেট দেখেই বা বিভিন্ন রকম জিনিসপত্র দেখে মনে একটা ধারণা ছিল যে যখন এই দেশে আসবো, আমি ভেবেছিলাম আমি হয়তো কিছুই খেতে পারবো না। কারণ যেখানেই দেখেছি, ওই বলুন ইউটিউবে, টিভিতে, যাই হোক, ওই দেখাচ্ছে পোকা খাচ্ছে, বাদরের ঘিলু খাচ্ছে, মাকড়সা খাচ্ছে, এইসবই খাচ্ছে, আর কিছু খাচ্ছে না। তো আমার একটা ধারণা তৈরি হয়েছিল বাকি সবার মতোই, এখানে হয়তো ওরকমই একটু ভুলভাল খাবার পাওয়া যায়, আমি হয়তো কিছুই খেতে পারবো না। কিন্তু আপনারা দেখলেন যে কি রকম অসাধারণ খাবার এখানে পাওয়া যায়, এবং আমি যা দেখালাম সেটা তো 1%ও নয়। মানে যখন আপনারা নিজেরা আসবেন, ভালো করে খাবার এক্সপ্লোর করবেন। এখানে খাবার কিন্তু অসাধারণ। আমি যখন এখানে আসছিলাম তখন আমি শুরুতেই বলেছিলাম যে আমি পাগোডা দেখতে যাচ্ছি 3টে, আর তার সাথে যে এত কিছু দেখবো সেটা কিন্তু আমি বলিনি। ভাবলাম গিয়ে আপনাদেরকে দেখাবো, চমকে দেবো টাইপের। তো এখন হলো সেই সময় যখন আমি নেমে যাচ্ছি আস্তে আস্তে পাগোডার দিকে। আমি দেখতে পাচ্ছি ক্যামেরায় খুব একটা ভালো উঠবে না এখন, তো আমি একদম সামনে থেকে গিয়ে দেখাচ্ছি। এই হলো সেই 3 পাগোডা, আর এখান থেকে একটা দারুণ ভিউ। তো আমি আপনাদের বলি যে আমি এই জায়গাটায় এলাম কি করে, এত উঁচু থেকে দেখাচ্ছি কি করে।
আমি ছিলাম ওইখানে সব মন্দিরগুলো ছিল, সেখান থেকে আমি লাস্ট এই মন্দিরটা দেখলাম এবং এখানটা ঠিক ছিল একটা এন্ট্রান্স টাইপের। তো এন্ট্রান্স থেকে বেরিয়েই হলো এই জায়গাটা, এই সিঁড়িগুলো আসে, এসে এইখানে একটা বড় ওই সুভেনিয়ার শপ টাইপের রয়েছে নিচে, মানে ওই নিচ থেকেই আর কি উঠতে হয় এখানে। পাগোডার দারুণ একটা চারপাশের ভিউ দেখালাম আপনাদের ঠিক এই জায়গাটা থেকে, যেটা আমার পিছনে এখন দেখা যাচ্ছে। এখন এখান থেকে নেবে আমি পাগোডার দিকেই হাঁটছি, সামনে থেকে গিয়ে দেখি সামনে থেকে কিরকম লাগছে। চলে এসেছি পাগোডার সামনে। এই যে মাঝখানে যে বড় পাগোডাটা আছে এটাকে বলা হয় চিয়াংজুং পাগোডা এর নাম। তো ব্যাপার হলো এটার ভেতরে যাওয়া যেত এবং ও একদম ওপর অব্দি এটা যাওয়া যেত, কিন্তু এই মুহূর্তে বা বর্তমানে কিছু মাস বা বছর ধরে হয়তো এটা বন্ধ, কারণ এর ভেতরের যে সিঁড়িগুলো ছিল সেগুলো ভেঙে গেছে, তো সেগুলোর কাজ চলছে আর কি। আর এরই ভেতরের ছিল হলো সোনার বুদ্ধদেবের মূর্তি, তো সেটাই আমি ভাবছিলাম কোথায় কোথায়, তো সেটা এই পাগোডার ভেতরে ছিল। আর আরেকটা জিনিস হলো এই প্রত্যেকটা পাগোডা কিন্তু এখানে 3টে কোণ হিসেবে রয়েছে, 1, 2, 3টে। তো এরকম ত্রিকোণ টাইপের রয়েছে, যেহেতু এখানে গাছপালা ভর্তি তাই দেখা যাচ্ছে না। এখানে একটা ছবি আছে, সেটা দেখলে হয়তো একটু বোঝা যাবে। এই যে 3টে জাস্ট, এখানেও খুব একটা বোঝা যাচ্ছে না, বাট এটা বড়টা মানে একটা আগে আর এইগুলো ওই পাশ এরকম ত্রিকোণ টাইপের। এইখানে পাথর দিয়ে মারলে এটা এখানে শোনা যাবে না, পুরো জায়গাটা মনে হচ্ছে আওয়াজটা গিয়ে কোনো একটা ওইগুলোতে লাগছে আর ফিরে আসছে, মানে কানে ওইরকম লাগছে। পুরো মনে হচ্ছে একদম পাগোডাগুলোর মধ্যে কি আওয়াজটা লাগছে আর ফিরে আসছে। মানে এটা তৈরি হয়েছিল আজ থেকে 1800 বছর আগে। এটা তখনকার দিনের ইঞ্জিনিয়ারিং, যে এরকম একটা পাথর, সেখানে একটা একদম ছোট পাথর দিয়ে এরকম আস্তে আস্তে মারলে আওয়াজটা কিভাবে চারিদিকে ছড়াবে, মানে এক একটা দেওয়াল থেকে গিয়ে সেখান থেকে আবার মানে চলে এসে কানে লাগবে। দারুণ দারুণ ব্যাপার এগুলো। আমি ছিলাম ওইখান থেকে হেঁটে আসলাম, এই হলো একদম সামনে থেকে। এই পাশে লেক রয়েছে একটা। তো পাগোডায় ওঠার রাস্তা ছিল এইটা, যেটা এখন বন্ধ, এখান থেকেও ছিল। এখান থেকে চারিদিকে দারুণ ভিউ, মানে ওই দিকটা লেক যেটা এক্ষুনি দেখালাম, আর এই দিকটা পুরো পাহাড়। এখন আমি নেমে যাচ্ছি পাগোডার ওই যেখানটা ছিলাম। এখান থেকে একটা অদ্ভুত জিনিস যেটা দেখছি সেটা হচ্ছে, এখানে আপনারা দেখলেন পাগোডা ছাড়াও যদি আমি আরো ওই পাহাড়ের ওপর থেকে যখন আরো উঠবো, মানে মন্দিরগুলো তো সব পাহাড়ের গায়ে হাঁটলে বোঝা যায় না, তখন কিন্তু কত রকমের টেম্পল। কিন্তু এইখান থেকে দাঁড়িয়ে যদি দেখি তাহলে মনে হচ্ছে ওই পাশে কিছুই নেই পাহাড় ছাড়া। আবার ওই মন্দিরের ওই পাশ থেকে মন্দিরগুলো অতটা উঁচু হওয়া সত্ত্বেও কিন্তু পাগোডা ওখান থেকে দেখা যায় না। একটা দারুণ একটা ব্যাপার। তো আমি একদম নিচে নেমে গেছি। আপনাদের যদি মনে থাকে আমি এই জায়গাটা থেকেই শুরু করেছিলাম, এখান থেকেই ওই ট্যুর বাস বা কি গাড়ি বলে ওইগুলো টিকিটটা কেটেছিলাম। ব্যাপার হলো নামাটার জন্য কিন্তু ওই টিকিট কাটার কোনো দরকার নেই, কারণ নামার জন্য গাড়িরই দরকার নেই। নামাটা হচ্ছে সব দেখতে দেখতে লাস্ট হলো পাগোডা। তো পাগোডা দেখে আর কয়েকটা সিঁড়ি মানে একদম সামনেই নেবেই এই জায়গাটা চলে আসে। আর আমি প্রথমেই মেনশন করেছিলাম যে আমি কিন্তু এখানে পে করলাম শুধু বাসের টিকিটটা, বাকি যে পুরো আমি যা যা দেখলাম সেগুলো অ্যাজ আ ফরেনার আমার জন্য ফ্রি ছিল, কিন্তু এনাদের কিন্তু 70 ইউয়ান করে দিতে হয়েছে যারা লোকাল তাদের। এখান থেকে বেরোলাম আর বেরিয়েই দেখছি এরকম লাইন দিয়ে টোটোর মতো দাঁড়িয়ে। তো আমি শহরের দিকেই যাব, ভাবছি এইগুলোর মধ্যে যদি একটা বুক করা যায়।
বসে গেছি। এগুলো নিচ্ছে 10 ইউয়ান করে। ভিতরে বসার জায়গাটা অনেক খুব ছোট্ট। এখন এটা করে যাব। নেমে গেলাম টোটো থেকে, ঠিক ভেতরে এইটুকু জায়গা ছিল। এবারে সামনে যাচ্ছে, এটা একটা দারুণ বড় মার্কেট মতো এই ডালি শহরের। তো আমি এখানটা দাঁড়িয়েছি, আর এখানে দাঁড়াতে দাঁড়াতে এখানে প্রচুর স্ট্রিট ফুড রয়েছে। হঠাৎ চোখে পড়লো এখানে এগ রোলের মতো কি একটা বিক্রি করছে, তো দেখা যাক কি। আর এখানে এইসব জিনিসপত্র রয়েছে, বেসিক্যালি মশলা, আচার, বিভিন্ন রকম সস আর কি, সসেজ আছে। আর এই যে এই রুটি মতো, বেশ পরোটা মতো আর কি বানাচ্ছে। কি একটা দিচ্ছে এটা, ও আচ্ছা এটা হলো চিজ, চিজের মধ্যে বোধহয় আচার টাইপের কিছু। আমার মনে হচ্ছে এটা মিষ্টি হতে পারে। এটা আমার কিনা জানি না, এখানে আরেকজন অর্ডার করেছে, আর আমি এটাই অর্ডার করেছি কিনা জানি না। ওটা কিন্তু আলু, ওই সাদা সাদা মতো। না এটা এখানে আরেকটা কি বসালো, ওই চিজ মতো এটা। ও আমি বোধহয় এইটা অর্ডার করেছি, এটা তো খুবই পাতলা। আচ্ছা এইটা অর্ডার করেছি আমি, বাট অ্যাকচুয়ালি এটা চিজ। ছবিটা দেখে মনে হচ্ছে এগরোলের মতো, এগরোল নয় মানে ওই পরোটার মতো কিছু একটা। তো এটা বেসিক্যালি চিজ, খেতে মিষ্টি। মিষ্টি আমার অতটা পছন্দ না, করছে গলে গলে। খাও না। আরেকটা যেটা বানাতে দেখছিলাম সেটাও অর্ডার করে দিয়েছি, এবার এটা খেয়ে দেখি। এবার এটা দেখা যাক কিরকম। তো এটার ভেতরে হটডগ রয়েছে আর কি সব। এটা দারুণ। এই যে হটডগ রয়েছে, আর এটা ঠিক রুটি নয়, এটা ময়দা বা আটা কিছুই নয়, কি আমি জানি না, তবে খুব ভালো খেতে। এগুলো নিল 5 টাকা করে, মানে এটাও 5 টাকা, এর আগেরটাও 5 টাকা। দারুণ খেতে। তো এখন আমি যে স্ট্রিটটা দিয়ে হাঁটছি, এই যে রাস্তাটা বা এই জায়গাটা, এটা হলো এই ডালি যে শহরটা তার একটা এনশিয়েন্ট সিটি বলতে পারেন, এনশিয়েন্ট পার্ট এটা এই শহরের। আর এই রাস্তাটা কিন্তু সিল্ক রুটেরও একটা পার্ট ছিল। বেসিক্যালি এখানে লোকাল বাজার টাইপের আর কি, জামা কাপড়, জিন্স, এইদিকে জ্যাকেট, সোয়েটার সব পাওয়া যাচ্ছে। আমি এখন একটু খাওয়ার খোঁজে, কারণ আমাকে খেতে হবে, হোটেল যেতে হবে লাগেজ নিয়ে স্টেশন। যখন টোটোটা করে আসছিলাম কত খাওয়ার দোকান ছিল, এখন কোনো খাওয়ার দোকানই পাচ্ছি না। এখন একটা দেখছি, বাট এগুলো ওই স্ন্যাক টাইপের, প্রপার ডিনার করার জন্য কিছুই পাচ্ছি না। তো এই রাস্তা দিয়ে কিন্তু সিল্কের ট্রেড হতো, এক্ষুনি খাচ্ছিলাম একটা বাড়ি, এই রাস্তা দিয়ে কিন্তু সিল্কের ট্রেড হতো। আর ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। কি একটা দিল, এই দোকান থেকে একটা মাছ টাইপের দিল, চিংড়ি মাছের মতো খেতে। তো এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা,
আমি বেসিক্যালি এখন এসছি এই পুরনো পার্ট আর সিল্ক রুটটা দেখতে, এটাও এখানে একটা দেখবার মতো জায়গা। তো এবার এরকম সোজা যাব। তো এখন পুরোটাই এরকম সব বাজার বাজার বাজার, ছোট ছোট দোকান, এরকম রাস্তায় জিনিসপত্র নিয়ে বসেছেন মানুষজন। হাঁটতে হাঁটতে দেখছি আরেকটা দারুণ জিনিস যেটা বন্ধ। এখানে এরকম প্রচুর কিছু থাকে। তো হাঁটতে হাঁটতে আমি একটা খাওয়ার জায়গা ফাইনালি খুঁজে পেয়েছি, আর দোকানে চলে এসেছি। আপাতত ছবি দেখে অর্ডার দিলাম, যেগুলো আমি অলরেডি চিনি। তো বাকি আমার ট্রান্সলেট করার মতো এখন আর শক্তি নেই। তো আমি দেখাচ্ছি কি কি পাওয়া যায় এখানে। এই হলো বিশাল বড় মেনু। এইখানে আমি যেটা নিয়েছি এবং যেটা চিনি সেটা হলো মোমো, আর এটা হলো নুডলস উইথ এগ আছে, ভেজিটেবলস আছে। এই একদম হলুদ রঙের এই কোনারটা, আর এটা নুডলসটাও একটু আলাদা রকম। তো এইটা আর এইটা। অর্ডার করার সময় আমাকে ফোন থেকে ট্রান্সলেট করে জিজ্ঞেস করছে যে স্পাইসি হবে না মাইল্ড করবো। তো আমি বললাম স্পাইসি। তারপর আমাকে আবার ট্রান্সলেট করে জিজ্ঞেস করছে ক্যান ইউ ইট চিলি। কিরম লেভেলের অপমান। এই হলো দোকানটা, বেশ একটা ছোট দোকান। এখানে একজন বসেছিলেন আর ভেতরে উনি রান্না করছেন। এই যে এই হলো মেনুটা, এটা আমি আপনাদের দেখালাম। শো করা গরম গরম মোমো, আর এই হলো রাস্তাটা। চলে এসছে মোমো, এখানে বাটি দিয়েছে সস বানানোর জন্য, আর এইখানে সস বানানোর জন্য বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে। সস বানিয়েছি, পড়ে যাবে দেখাতে গেলে। আজকের পুরো ভিডিওটা অনেক বড় হওয়ায় আমি এটাকে দুটো ভাগে ভাগ করেছি। এখন আপনারা দেখছেন ভিডিওর পার্ট 1। পরের সপ্তাহে আপনাদের কাছে নিয়ে আসব এই ভিডিওর শেষ অংশ, মানে পার্ট 2। তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।